বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে। আজকে আমরা উক্ত অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা বিগত ক্লাসে যা পড়ানো হয়েছিল সেগুলি একটু রিভিউ করে আসব। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদানগুলো। তো প্রথম বলা হয়েছিল বিশ্বগ্রামটা কি। বিশ্বগ্রাম হচ্ছে এক কথায় তথ্য প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা। এরপর যদি আমরা বিস্তারিত বলি তাহলে হচ্ছে কি ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের মানুষকে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি একক সমাজে রূপান্তর করা, সেটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এরপর বলা হয়েছিল বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে এবং কত সালে। আমরা জানি কি 1962 সালে মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণাটা প্রবর্তন করেন। এরপর আমরা আলোচনা করেছিলাম বিশ্বগ্রাম ধারণার উপাদানগুলো, অর্থাৎ একটা সমাজ ব্যবস্থা বিশ্বগ্রাম হতে কি কি উপাদান লাগবে সেগুলো আলোচনা করেছিলাম। সর্বমোট 5টি উপাদান প্রয়োজন। প্রথম হচ্ছে গিয়ে হার্ডওয়্যার, এরপর হচ্ছে সফটওয়্যার, এরপর হচ্ছে গিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি, এরপর হচ্ছে ডাটা, এরপর হচ্ছে গিয়ে মানুষের সক্ষমতা বা ক্যাপাসিটি। তো হার্ডওয়্যার কোনগুলো? আমরা যে যন্ত্র বা ডিভাইস দিয়ে ব্যবহার করবো, যেমন ল্যাপটপ, মোবাইল, টেলিফোন, রেডিও, টেলিভিশন, এই যে ডিভাইসগুলো সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। এরপর লাগবে কি সফটওয়্যার, অর্থাৎ এই হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করার জন্য যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে সফটওয়্যার। এবার 3 নম্বরে লাগবে কি অবশ্যই কানেক্টিভিটি, অর্থাৎ প্রত্যেকে একটা ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক সংযোগ প্রয়োজন হবে। 4 নম্বরে লাগবে ডেটা, অর্থাৎ পারস্পরিক তথ্য আদান প্রদান করার জন্য কিছু ডাটা বা ইনফরমেশন লাগবে। সেটা হতে পারে টেক্সট, অডিও, ভিডিও, যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রকার ডাটাই হতে পারে। আর সবশেষ কি লাগবে? এই যে প্রযুক্তিগুলা সেগুলা ব্যবহার করার মতো সক্ষমতা আমাদের থাকতে হবে। যদি 5টি উপাদান হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা, যদি একটি সমাজ যে এই 5টি উপাদান বিদ্যমান থাকে তাহলে আমরা কি সেই সমাজটাকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে পারি। এগুলোই ছিল আমাদের বিগত ক্লাসের আলোচনা। এবার আমরা আসি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। আজকে আমরা আলোচনা করব বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান, অর্থাৎ বিশ্বগ্রাম ধারণার সাথে যে উপাদানগুলো সংশ্লিষ্ট বা যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে সেই উপাদানগুলো মূলত আমরা আলোচনা করব। এরপর আলোচনা করব যোগাযোগ বা কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন যে প্রভাবগুলো সেগুলো আলোচনা করব। এরপর হচ্ছে ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আসছি বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান। আমরা গত ক্লাসে পড়াচ্ছি বিশ্বগ্রাম ধারণার উপাদান, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো হচ্ছে কি বিশ্বগ্রাম ধারণার উপাদান। কিন্তু আজকে হচ্ছে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট, অর্থ ওই যে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন উপাদানগুলো বিদ্যমান, অর্থাৎ ওই বিশ্বগ্রামের বা একটা সমাজ ব্যবস্থা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হতে হলে সেটা কোন কোন ক্ষেত্রে অবদান রাখবে, অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে বিশ্বগ্রামের যে প্রভাব বা অবদানগুলো সেগুলো হচ্ছে কি বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান। তো দেখি কি কি আছে। যেমন প্রথম হচ্ছে যোগাযোগ ক্ষেত্রে কি অবদান রাখে, এরপর হচ্ছে কর্মসংস্থান, এরপর হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে চিকিৎসা, এরপর হচ্ছে গবেষণা, অফিস, বাসস্থান, এরপর ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক মাধ্যম, সাংস্কৃতিক বিনিময়। মূলত এই বিষয়গুলোতে বিশ্বগ্রাম কি প্রভাব বিস্তার করে আমাদের সমাজ ব্যবস্থায় সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যোগাযোগ বা কমিউনিকেশন ক্ষেত্রে যে প্রভাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করব।
পরবর্তী ক্লাসগুলোতে আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন আলোচনা করব যোগাযোগ বা কমিউনিকেশন। এই যোগাযোগ বা কমিউনিকেশনে বিশ্বগামী যে প্রভাব সেটা আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে যোগাযোগ প্রযুক্তি কি। যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত কোনো ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে বলা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ আমরা খুব সহজেই কি দূরবর্তী কোনো ব্যক্তির সাথে যে যোগাযোগ করতে পারে সেই প্রযুক্তিটা বলা হচ্ছে কি যোগাযোগ বা কমিউনিকেশন টেকনোলজি। তো এখন দেখি এই যোগাযোগ প্রযুক্তির কি কি অবদান রয়েছে। প্রথমে হচ্ছে কি যানবাহন নিয়ন্ত্রণ, এরপর হচ্ছে অনলাইন টিকেটিং সিস্টেম, এরপর হচ্ছে যানবাহন ট্র্যাকিং, এরপর হচ্ছে তথ্য আদান প্রদান। তথ্য আদান প্রদানে আবার অনেক রকম প্রভাব আছে, যেমন ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তো এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম আসি যানবাহন নিয়ন্ত্রণ। আমরা দেখি বর্তমানে আমাদের যে ট্রাফিক সিস্টেমটা সেটা কি প্রযুক্তির মাধ্যমে খুব স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেমের মাধ্যমে যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ কখন কোন রুটে গাড়ি যাবে, কখন কোন রুটে বন্ধ হবে, সম্পূর্ণ ব্যবস্থাটা কি প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একেবারে ট্রেন চলাচল, বিমান চলাচল, এই সবগুলোই কি প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ একটা বিমান সেটা কখন আকাশে উঠবে, কখন ল্যান্ড করবে, কখন কোন রুটে যাবে, এই সম্পূর্ণ সিস্টেমটা সেটা কি সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে পুরো যানবাহন যে চলাচল প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কি প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবার সে অনলাইন টিকেটিং সিস্টেম। বর্তমানে আমরা প্রযুক্তির কল্যাণে খুব সহজেই ঘরে বসে অনলাইনে টিকিট ক্রয় করতে পারি। সেটা হতে পারে বাস, ট্রেন, বিমান, যে কোনো পরিবহন টিকিটে বর্তমানে অনলাইনে কেনা সম্ভব। বিমানের টিকিট সেটা আমরা জানি সেটা আগে থেকেই সম্পূর্ণভাবে অনলাইন নির্ভর। অর্থাৎ বিমানের টিকিটগুলো সাধারণত অনলাইনে বিক্রি করা হয়। এর পাশাপাশি ট্রেনের টিকিট, সেটা বাংলাদেশে আমাদের দেশে অনেক আগে থেকেই ট্রেনের টিকিটটা অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, কিন্তু কিছুদিন পূর্বে সেটা পুরোপুরি অনলাইন নির্ভর করা হয়েছে। অর্থাৎ কি আমরা এখন যে কোনো বিমান বা ট্রেনের টিকিট কি ঘরে বসে অনলাইনে ক্রয় করতে পারবো। ঠিক একইভাবে বর্তমানে বাসের টিকিটও বিভিন্ন বড় বড় কোম্পানি বাসের টিকিটগুলো আমরা খুব সহজেই ঘরে বসে অনলাইনে ক্রয় করতে পারি। তাতে কি হচ্ছে আমরা কি খুব সহজেই কি অনলাইনে আমাদের টিকিটটা ক্রয় করে কি নিজেদের যাত্রার সময়টা কনফার্ম করতে পারি, এবং কি যখন যাত্রার সময় কি আমাদের নির্দিষ্ট বাস স্টপ বা রেল স্টেশনে গিয়ে কি আমরা যানবাহনে চড়তে পারি। এতে কি হচ্ছে আমরা খুব সহজেই ঘরে বসে আমরা টিকিট নিশ্চিত করতে পারতেছি। এবার যানবাহন ট্র্যাকিং, যেটা বলতে বলা হচ্ছে জিপিআরএস। এই জিপিএস এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের যে যানবাহনটা সেটা হয়তো আমাদের মোটরসাইকেল বা গাড়ি বা বাস, ট্রেন, যে কোনো যানবাহনকে আমরা এই জিপিএস এর মাধ্যমে ট্র্যাকিং করতে পারি। এতে সুবিধাটা কি হয়, আমাদের কোনো যদি যানবাহন চুরি হয়ে যায় আমরা কি খুব সহজেই সেটা কোথায় অবস্থান করতেছে তা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। যেমন কারো যে মোবাইল বা গাড়িতে জিপিএস লাগানো থাকে, এরপর যদি সেই গাড়িটা বা মোটরসাইকেলটা চুরি হয়ে যায় তখন কি ওই জিপিএসটা অন থাকার কারণে খুব সহজেই কি ওই যানবাহনের মালিক খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে তার বর্তমানে এই মোটরসাইকেল বা গাড়িটা কোথায় অবস্থান করতেছে, এবং এর মাধ্যমে কি খুব সহজেই কি আমাদের যে কোনো যানবাহন খুঁজে পাওয়া সম্ভব। এতে কি হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেমটা অনেক বাড়তেছে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন ট্রেন, বিমান বর্তমানে কোথাও অবস্থান করতেছে। অর্থাৎ আমরা একটা ট্রেনে যাব, সেই ট্রেনটা আমার নির্দিষ্ট আমি যে স্টেশনে অবস্থান করছি সেই স্টেশনে কখন আসবে, বর্তমানে কোথায় আছে, এই সবগুলো কি বর্তমানে জিপিএস মাধ্যমে কি ট্র্যাকিং করা সম্ভব। অর্থাৎ মূলত কি একটা যানবাহনের যে অবস্থানটা সেই যানবাহনটা বর্তমানে কোথাও অবস্থান করতেছে, কোন রুটে যাচ্ছে, টোটাল যে একটা ট্র্যাকিং করা এটা কি বর্তমানে জিপিএস এর মাধ্যমে খুব সহজেই করা সম্ভব হচ্ছে। এর পাশে তথ্য আদান প্রদান।
তথ্য আদান প্রদান সাধারণত ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এই বিভিন্ন প্রক্রিয়াকে আমরা পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারি। তো প্রথমে আসি ইমেলটা কি। ইমেলটা হচ্ছে ইলেকট্রিক মেল, অর্থাৎ এই ইলেকট্রিক মেলটা হচ্ছে কি একজন প্রেরক সে কি করবে এক বা একাধিক প্রাপকের কাছে যে ডিজিটাল মেসেজ বা বার্তা প্রেরণ করে সেটা হচ্ছে গিয়ে ইমেল বা ইলেকট্রিক মেল। তাহলে এই ইমেল বা ইলেকট্রিক মেইলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একজন প্রেরককে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো ডিজিটাল মেসেজ বা বার্তা প্রেরণ করতে পারি। এখন আসি আমরা যে একটা ইমেল করতে হয় আমাদের কি কি লাগবে। আমাদের একটা ইমেল করতে প্রথমেই লাগবে কি ইন্টারনেট সংযোগ সহ একটা কম্পিউটার বা একটা স্মার্টফোন। কি লাগবে, একটি কি স্মার্টফোন বা একটি কম্পিউটার লাগবে এবং অবশ্যই সেখানে ইন্টারনেট সংযোগ লাগবে। 2 নম্বর লাগবে ওই বার্তাটা বা ইমেলটা তৈরি করতে হবে, সেটা আমরা যে পাঠানো বা কি গ্রহণ করার জন্য একটা সফটওয়্যার লাগবে। অর্থাৎ আমি একটা মেল তৈরি করবো, সেটা পাঠাবো বা সেটা যাকে পাঠাবো সে রিসিভ করবে, আজকে একটা সফটওয়্যার লাগবে। সেটা জিমেল, ইমেল বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে কি আমরা ইমেল আদান প্রদান করে থাকি। আর 3 নম্বর কি লাগবে, প্রেরক ও প্রাপকের ইমেল অ্যাড্রেস বা ইমেল ঠিকানা। কেন লাগবে, যে আমরা যখন মোবাইলে কাউকে কল দিই তখন আমাদের কি লাগে, যে পাঠায় তারও একটা ইমেল অ্যাড্রেস লাগে, তারও একটা মোবাইল ফোন নাম্বার লাগে, যাকে কল করা হয় তারও একটা মোবাইল ফোন নাম্বার লাগে। ঠিক একইভাবে যখন আমরা ইমেলে কোনো তথ্য আদান প্রদান করব তখন কি যে ইমেল করবে যে প্রেরক তার একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর যাকে পাঠানো হবে তারও কি একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তাহলে একটা ইমেল করতে কি কি লাগবে, প্রথম হচ্ছে ইন্টারনেট সংযোগ একটি কম্পিউটার স্মার্টফোন, 2 নম্বর হচ্ছে একটি সফটওয়্যার, 3 নম্বর হচ্ছে প্রেরক এবং প্রাপকের ইমেল ঠিকানা। তো এখন আসে একটা ইমেল ঠিকানা কীরকম হয়। যেমন ইমেল অ্যাড্রেস কি দেখি, প্রথমে একটা নাম থাকে এবং @gmail.com বা @yahoo.com এরকম থাকে। দেখে যে প্রথম অংশটা এটাকে বলা হচ্ছে কি ব্যবহারকারী পরিচিতি, অর্থাৎ কার ইমেল তার নামটা। আর দ্বিতীয় অংশ হচ্ছে কি দিয়ে ডোমেইন নেম, অর্থাৎ আমরা এই মেইলটা কোন ডোমেইনের অধীনে পরিচালিত হচ্ছে। এটা হতে পারে @gmail.com, @yahoo.com বা আদার্স যে কোনো ডোমেইনের অধীনেও হতে পারে। তো প্রথমে কি থাকবে নামটা এবং যে ডোমেইন নেম gmail.com বা yahoo.com এরকম কি একটা অংশ থাকবে। তাহলে ইমেল কি, ইমেল পাঠাতে কি কি লাগবে, একটা ইমেল কয়টা অংশ এবং কি কি সেটা আমরা দেখলাম। এরপর আসি টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং হচ্ছে কি নির্দিষ্ট ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে আমাদের টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যে পরস্পর যোগাযোগ করে বা কথা বলে সেটা হচ্ছে কি টেলিকনফারেন্সিং। যে আমরা যে মোবাইল ফোন বা টেলিফোনে যে পরস্পর যোগাযোগ করি বা কথা বলি সেটা হচ্ছে কি টেলিকনফারেন্সিং। এরপর আসি ভিডিও কনফারেন্সিং, অর্থাৎ কি ভিডিওর মাধ্যমে অর্থাৎ পরস্পরকে সরাসরি দেখার মাধ্যমে আমরা যে পরস্পর যোগাযোগ করি, তাই না, সেটা হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ ভিডিও কনফারেন্সিং কি হয়, আমরা যে সবাইকে একসাথে কি পরস্পর দেখতে পারি এবং কথা বলতে পারি। কিন্তু টেলিকনফারেন্সিং কি দেখা যায় না, শুধু আমরা কথা বলতে পারি। আর ভিডিও কনফারেন্সিং কি সবাই একসাথে পরস্পরকে দেখি এবং কি পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, সেটা হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং। তাহলে আমরা আজকে যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন অবদানগুলো দেখলাম, যেমন কি ছিল যানবাহন নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে গিয়ে আমাদের অনলাইন টিকেটিং সিস্টেম, যানবাহন ট্র্যাকিং, এরপর হচ্ছে ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এই বিষয়গুলো আমরা আজকের মতো আলোচনা করলাম। এর আগে আমরা যে বিশ্বকাপ ধারণার সংশ্লিষ্ট উপাদানগুলো দেখলাম। তো আজকে মতো আমাদের আলোচনা এতটুকুই। এখন আজকের যে যা পড়ানো হয়েছে সেখান থেকে একটা বাড়ি কাজ দিব। আমাদের প্রশ্ন হচ্ছে প্রযুক্তির কল্যাণে দুনিয়াটা এখন হাতের মুঠোয় ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রযুক্তির কল্যাণে দুনিয়াটা কীভাবে হাতে মুঠোয় এসেছে, এই যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কীভাবে পুরো দুনিয়াটাই এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, সেই জিনিসটা নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।